জেলায় জেলায় কতটা এগোলো এসআইআর এর কাজ তা জানতে ফের রাজ্যে টিম নির্বাচন কমিশন। আর এর মধ্যেই আপনাদের সামনে তুলে ধরবো হাকিমপুর সীমান্তের ছবি, যেখানে ভারত থেকে বাংলাদেশে ফেরার হিড়িক নজরে আসছে। আর দেখুন, এসআইআর আতঙ্কে আত্মহত্যা কিনা প্রশ্ন উঠছে কুদঘাটে অগ্নিদগ্ধ বৃদ্ধার মৃত্যু নিয়ে। কেন? কারণ তাই নিয়ে পরিবারেই ভিন্ন মত। আর এবার মুখ্যমন্ত্রীর ব্যানারের সামনে ফুটপাতে বসে এসআইআর এর ফর্ম জমা নিতে দেখা গেল বিএলওকে। আর যখন এই এসআইআর নিয়ে উদ্বেগের ছবি, তখন এসএসসি নিয়ে চরম অনিশ্চয়তা, চরম আতঙ্কের ছবি, যেখানে যোগ্য প্রার্থীরা তারা বলছেন যে ফিরিয়ে দিতে হবে চাকরি, দায়িত্ব সরকারের। আন্দোলনে নেমেছেন নতুন চাকরি প্রার্থীরাও। আলোচনায় আসবো এই নিয়ে, আলোচনা করব। স্টুডিওতে অতিথিরা রয়েছেন, কিন্তু তার আগে আজকের বিষয় এক নজর। এসআইআর সংঘাতের আবহেই ফের রাজ্যে নির্বাচন কমিশনের টিম। এসআইআর আতঙ্কে ফের বাংলাদেশিদের ভারত ছাড়ার হিড়িক। এসআইআর আতঙ্কে কুদঘাটে মৃত্যুর অভিযোগ উঠেছে এক বৃদ্ধর, বিভাজন পরিবারের মধ্যেই। এসআইআর আবহে 6 ডিসেম্বর সংহতি দিবসে মেগা সম্মেলনের প্রস্তুতি তৃণমূলের। ফের নো ভোট টু মমতা স্লোগান শুভেন্দু অধিকারী। ফের রাজপথে নতুন চাকরি প্রার্থীরা, আন্দোলনে নামলেন যোগ্য শিক্ষকরাও। অভিজ্ঞতার জন্য বাড়তি নাম্বার চেয়ে ফের হাইকোর্টে দায়ের হলো মামলা। এই নিয়ে তিনটে মামলা দায়ের হলো হাইকোর্টে। কিন্তু শুরুতেই যেদিকে নজর রাখবো, এসআইআর আতঙ্কে ফের বাংলাদেশিদের ভারত ছাড়ার হিড়িক। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। একেবারে নিজেদের জিনিসপত্র গুটিয়ে নিয়েছেন, কেউ 7 বছর আগে এসছেন, কেউ 8 বছর আগে এসছেন। স্বরূপনগর সীমান্তে সেই ছবি আপনাদের সামনে রেখেছি। উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে বাংলাদেশিরা এভাবেই ভিড় করেছেন। সীমান্ত পেরিয়ে ওপারে যেতে শয়ে শয়ে বাংলাদেশি দেখতেই পাচ্ছেন আপনারা, তারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, দেখো, যে ছবিটা দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে স্বরূপনগরের ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুর যে সীমান্ত, সেখানে প্রতিদিন শয়ে শয়ে মানুষ, প্রায় শতাধিক মানুষ জড়ো হচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে। উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় যেমন রয়েছে, কলকাতা এবং আশপাশের জেলা থেকে, শহরতলি থেকে, যারা বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে কর্মসূত্রে এখানে এসেছিলেন, কিন্তু চোরাপথে এসেছিলেন, দালালের হাত ধরে এসে পৌঁছেছিলেন, কিন্তু এদেশে বছরের পর বছর বসবাস করছিলেন। কেউ 5 বছর, কেউ 6 বছর তারা বসবাস করছিলেন, কিন্তু তাদের কোনো নথি নেই, ভারতীয় নথি নেই। এবং একজন মহিলা যেটা দাবি করছেন যে তিনি ডানকুনির বাসিন্দা, তার দাবি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু তাদের কোনো নথি নেই, তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে যেতে হবে। পুলিশের পরামর্শ মতন তিনি দাবি করছেন যে স্বরূপনগর সীমান্তে হাজির হয়েছে। এরকম প্রচুর মানুষ যারা রাজারহাটে ছিলেন, তারা বিভিন্ন পেশার সঙ্গে নিযুক্ত ছিলেন, তাদের কোনো ভারতীয় নথি নেই। তারা গতকালকের মতো আজকেও তারা বাংলাদেশ সীমান্তে জড়ো হয়েছেন, তারা ফিরে যাওয়ার চেষ্টা করছেন। এবং প্রতিদিন যেটা প্রশাসন সূত্রে খবর, 100-র কাছাকাছি মানুষজনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিএসএফ এর তরফ থেকে তাদের নথি দেখা হচ্ছে, বাংলাদেশের নথি থেকে বিজিবির হাতে তুলে দেওয়া হচ্ছে, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর হাতে, এবং সেটা রাতের দিকে পাঠানো হচ্ছে। আর এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, যত রাত বাড়ছে তত বাংলাদেশি মানুষের ভিড় বাড়ছে সীমান্তে, এবং তাদের বক্তব্য এসআইআর এনআরসির আতঙ্কেই তারা এদেশ ছেড়ে। তুমি বলছো যে তারা বলছেন এসআইআর আতঙ্কেই তারা দেশ ছাড়ছেন। কি বলছেন তারা, দেখাবো এবার আপনাদের। বাংলাদেশ থেকে কতদিন আগে এসেছেন? 9-10 বছর। এখানে কি করতেন? কোথায়? নিউটাউন থানা। ও, তা নিউটাউন কবে বেরিয়েছে? এই তো আজকে রাত 4 থেকে ওই দুটোর সময় বাড়িছে। এই জায়গায় পৌঁছেছি আমি ওই 6:30 হ্যাঁ। জেলা সাতক্ষীরা, তালাক থানা, পোস্ট খলিলনগর, গ্রাম দাসকাট। আপনারা কোথায় থাকতেন? আমরা ওই হাওড়ার বাটায় গেছিলাম, বাটার থেকে আবার আইসে পড়ি। আপনাদের বাড়ি কোথায়? বাংলাদেশ। এখানে কি করছেন বর্ডারে? বর্ডারে বাড়ি যাবো থেকে আইছি। কতদিন আগে এসেছিলেন এখানে? এই 5-6 মাস হবে। আমরা এই 6.5 বছর আছি। 6.5 বছর আগে তখন পাসপোর্ট বা ভিসা, মানে আপনারা যেভাবে আসতে অনুপ্রবেশ করেছিলেন, পাসপোর্ট ভিসা কিছু নেই না। এখানে কাজ করতেন? হ্যাঁ। কোথায় থাকতেন? আমরা থাকতাম আটঘরা। আটঘরা? কোন আটঘরা? আটঘরা পূর্বপাড়া, রাজারহাট আটঘরাতে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এখানে এই 6 বছর ধরে রয়েছেন, রেশনের চাল বা লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের কোনো প্রকল্পের সুবিধা পেতেন? না, আমাদের রেশন কার্ডটা আছে, আমরা লক্ষ্মী ভান্ডার পাইনি। আচ্ছা, রেশন কার্ডে আছে, রেশনের মাল পেতেন, তাই তো? রেশনের মাল পাতাম। কোন জেলায় বাড়ি আপনার? আমাদের সাতক্ষীরা জেলা বাড়ি।
আপনি কতদিন আগে বাংলাদেশ থেকে এসেছেন? এই আমরা এই বছর থেকে এসেছি। এখন কি সমস্যার মধ্যে আছেন? এই যে আপনারা থাকতে দিচ্ছেন না, একটু কাজকর্ম, নিজের দেশে কাজকর্ম ছিল না দেখে আপনাদের দেশে এসে কাজকর্ম করে খাচ্ছিলাম। এখন উপর থেকে আমাদের চাপ দিচ্ছে, থাকতে দেবে না বাংলাদেশের মানুষকে। এই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে নিজের দেশের মানুষ দেশে ফিরে যেতে চাই। আপনারা হুগলি ডানকুনিতে থাকেন? জি। ডানকুনি থেকে থানা থেকে আপনাদের বলা হয়েছে যে আপনার বাড়ি চলে যান? হ্যাঁ, এরকম বলা হচ্ছে যে নিজের যার যেখানে বাড়ি সে সেখানে ফিরে যাও। বাংলাদেশ থেকে এসেছিলেন? এই দালালের মাধ্যমে এসেছি। এখন কি দালালের মাধ্যমে ফিরে যাওয়ার চেষ্টা? জি না, আমরা আত্মসমর্পণ করতে চাই। কেউ 6.5 বছর আগে এসছেন, কেউ 7 বছর আগে এসছেন, তারা বলছেন, কেউ বলছেন যে ডানকুনি থানা থেকে বলা হয়েছে যে এখন ফিরে যেতে হবে। কারো আবার রেশন কার্ড হয়েছে কিন্তু ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই। এই সমস্ত তারা একের পর এক অভিযোগ করছেন। আমি সমীরদার কাছে আসবো। সমীরদা, এখানেই তো বক্তব্য, মানে তৃণমূল বিরোধিতা এসআইআর এর করছে, মানে কেন? তাহলে কি এই যারা এসছেন, যারা এখন চলে যাচ্ছেন, যারা নিজেরাই বলছেন তারা এখানে এসেছিলেন এতদিন, এখন ডানকুনি থানা বলছে চলে যেতে, তাদের রাখার চেষ্টা করছে তৃণমূল? এরা বিরোধীরা যে কথা অভিযোগ করছে, না, তৃণমূল এসআইআর নিয়ে যেটা বলছে, অতি চটজলদি কাজ করতে গিয়ে যারা প্রকৃত ভোটার, সেই ভোটারদের নাম কেটে দেওয়ার একটা বিশাল, মানে না, এদেরকে ভোটার বলছেন না, এরা তো এসছে 8-10 বছর আগে, এরাই বলছে রেশন কার্ড আছে কিন্তু আধার কার্ড নেই, লক্ষ্মীর ভান্ডার পায় না। আমি এখন আপনাদেরকেই প্রশ্ন করব, এরা যখন ঢুকলো, এরা তো উড়ে কেউ আসেনি, এরা সীমান্ত পাহারা যারা দেয়, যারা দায়িত্বে আছেন, তাদের মাধ্যমেই তো সীমান্ত দিয়ে ঢুকেছিল। তখন বিএসএফ কি করছিল? না খেয়ে নস্যি দিয়ে, বা যে কথাটা উঠল চোরাপথে দালালি, এই শব্দগুলো আমি যদি ধরে নিয়ে করি, বাংলার পুলিশ কি করছিল বলবেন? তাহলে বাংলার পুলিশের সাথে কোনো একটা চক্র কাজ করছিল। বিএসএফ এর দায় আছে, বিমলদার কাছে যাব। কিন্তু সমীরদা, এই কথাটা তো শুনতে হবে। স্থানীয় পুলিশ, লোকাল প্রশাসন, তারা কি করছিল? তাদের কিভাবে এই রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড তারা বানিয়ে ফেললেন? নজরদারি ছিল না? এটা তো স্পষ্ট তাদের বক্তব্য। ভিতরে সব জায়গাতেই কিছু ভূত থাকে। আমি ধরেই নিচ্ছি, যদি সেই প্রশাসনের ত্রুটি থাকে, তাহলে প্রথম ত্রুটি বা প্রথম দায়িত্ব বর্ডার সিকিউরিটি স্বরাষ্ট্র দপ্তরে। আমাদের বাংলাদেশের যে বর্ডার, পশ্চিমবঙ্গকে ধরে যে সীমান্ত, যে বেড়াজাল, যে টোপোগ্রাফি, সেটা যদি আপনি লক্ষ্য রাখেন, আজকে ঢুকে গেছে বা ঢুকছে এইসব বিষয় নয়, এটা দীর্ঘদিন ধরে এই কাজ চলে। সবটা আপনি ঘুরিয়ে দিতে চাইছেন সীমানার দিকে, অবশ্যই বিমলদার রিঅ্যাকশন নেব, কিন্তু তার আগে এরা এতদিন ধরে এখানে থাকলো কি করে, সেই প্রশ্ন উঠবে। আমি দেখাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, কি বলেছিলেন তিনি, দেখুন। 9টি বাংলাদেশ বর্ডার ডিস্ট্রিক্টে এভারেজ গ্রোথ 20 থেকে 30%। এমনকি কলকাতার পাশে রাজারহাট, নিউ টাউন, কসবা, এখানকার ডেমোগ্রাফি যেভাবে পাল্টে দিয়েছেন রোহিঙ্গাদের ঢুকিয়ে, তাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 1947 সালের 20 জুন 58 জন হিন্দু আইনসভার মেম্বার যে হিন্দু হোমল্যান্ড দিয়েছিল, এই হিন্দু হোমল্যান্ড আমাদের হাতের বাইরে চলে গেছে। বিমলদা, পুলিশ বলছে এখন চলে যেতে, যেটা এই ভদ্রমহিলা অভিযোগ করলেন, তার মানে পুলিশ জানতো এরা এতদিন ধরে এখানে রয়েছে? এগুলো সত্যি আমার মাঝে মাঝে হাসি পায়। আমি তোমাকে একটা পরে কথা বলছি, পরের কথাটা তার আগে বলি। একটু আগে সমীর বললো না, ভূত সব জায়গায় থাকে, ঠিক, ভূত সব জায়গায় থাকে, কিন্তু একটা সিস্টেমের গোটা সিস্টেমটা ভূতে ভর্তি করে দেয় এই তৃণমূল কংগ্রেস। আচ্ছা, চোর খারাপ লোক সব দলে থাকে। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার দলে সবাই সাধু পুরুষ, আমি নিশ্চয়ই বলতে পারবো না, নিশ্চয়ই খারাপ আছে, ভালো আছে, কিন্তু একটা দল গোটাটা চোরে ভর্তি হয়ে গেছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল। চোর, ভূত, গুন্ডা, ক্রিমিনাল, চিটিংবাজ, তোলাবাজ, একটা দলে ভর্তি হলে যা হবার তাই হয়। আমি তো আমি তো তোমাকে ডিস্টার্ব করিনি একটু। আমি একটা কথা বলি, 2005 সালে 4 অগাস্ট, সেই সময়ে লোকসভাতে তৃণমূলের একমাত্র প্রতিনিধি দক্ষিণ কলকাতা থেকে নির্বাচিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডেপুটি স্পিকারের দিকে একতলা কাগজ ছুঁড়ে পদত্যাগ করে বেরিয়েছিলেন। তার বক্তব্য কি ছিল? 1 কোটির বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার তালিকায় বসে আছে, ওদের সরাতে হবে। আমরা সেই সময় সাপোর্ট করেছিলাম যে উনি ঠিক কথা বলেছিলেন। তো ক্ষমতায় এসে বেমালুম ভুলে গেলেন। এখন বলছেন যখন এসআইআর এর কথা হলো, একটা লোকের নাম বাদ দিতে দেবো না, এখানে নাকি কোনো অনুপ্রবেশকারী নেই। কোন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করব? 2005 সালের 4 অগাস্টের মমতা বন্দ্যোপাধ্যায় না, এখন ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ ক্ষমতা ওনাকে বদলে ফেলেছে। এবং ক্ষমতার জন্যে উনি বলতে শুরু করেছেন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী নেই। অনেক বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বলা শুরু হয়েছিল কোথায় অনুপ্রবেশকারী।
তোমরাই দেখালে, শুধু অনুপ্রবেশকারী নেই। বিমলদা, লোকাল প্রশাসন, স্থানীয় প্রশাসন যেমন দায় এড়াতে পারে না, বিএসএফ ও দায় এড়াতে পারে না। প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ, তিনি বলছেন বাংলাদেশ থেকে অবৈধভাবে বাংলায় ঢুকলো কি করে এরা। দেখুন, যদি এই প্রশ্নটা আসে যে বাংলাদেশে কেউ ফিরে যেতে চাইছে, তাহলে তো সবার আগে এই প্রশ্নটা উঠবে, বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকলো কি করে। এর দায়িত্ব তো বিএসএফ, কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র দফতর। সীমান্ত পশ্চিমবঙ্গ পুলিশের আওতায় পড়ে না। আইন সংশোধন করে সীমান্ত রেখা থেকে 50 কিলোমিটার বিএসএফ এর দায়িত্বে নেওয়া হয়েছে। তাহলে কোনো লোক ফিরে যাওয়ার সময় যদি সেটাকে দেখানো হয় ফিরে যাচ্ছে, তাহলে তো এই তদন্তটা করতে হবে সেই লোকগুলি ঢুকলো কি করে, কিসের বিনিময়, ওখানে পার হেড এই ঢোকানোর জন্য কোনো বিকল্প অর্থনীতি চালু আছে কিনা, এইসব কৈফিয়ত তো বিএসএফকে দিতে হবে। সৌম্য, অদ্ভুত না, এরা রেশনের চাল পাচ্ছে, তৃণমূল বলছে, বিজেপির দিকে আঙুল তুলছে যে বিএসএফ এর দায়, বিএসএফ এবং বিজেপি বলছে যে এটা লোকাল প্রশাসন, তৃণমূলের দায়, রাজ্য সরকারের দায়। আসলে অনুপ্রবেশকারীরা থেকেই যাচ্ছে। প্রথম কথা হচ্ছে যে তুমি তো এত কিছু বলছো, তো পার্টনারশিপ বিজনেস, তো যৌথ ব্যবসা বলে তারা ব্যবসা আছে। যারা ঢোকালো তারা পয়সা নিয়ে ঢোকালো, রাত্রেবেলায় গর্ত করে নৌকা পেরিয়ে কাঁটাতারের বেড়া দিয়ে, মানে বিএসএফ সব সাধু, টাকা নেয়নি, টাকা না নিয়ে দিয়ে দিয়েছে। বিএসএফের বিরুদ্ধে তো তদন্ত চলছে। আমি বলছি বিএসএফের একটা 4200 কিলোমিটার একটা বর্ডার, পারফোরেটেড বর্ডার, ওপেন বহু জায়গা, সেখান থেকে 50 কিলোমিটার তো এখন অধিকার দেওয়া হয়েছে। তাহলে এই 8-9 বছর ধরে এত ঢুকলো কী করে, আমি বলে নিলাম। তারপরে সমীর তো অদ্ভুত বলছে যে 2-1 এরকম হতে পারে, 2-1 হতে পারে কেন? পশ্চিমবঙ্গটা কি সরাইখানা নাকি? কেন হবে দাদা? কে রেশন কার্ড বানিয়ে দিল? আমি বলিনি, তো এত অধৈর্য হলে একদম। আমি তো ত্রিপুরার মুখপাত্র না, আমি তো পশ্চিমবাংলার মধ্যে ভাগে তো বাংলা বাজবে আগে। তো বাবাটা হচ্ছে তাহলে কি রেশন কার্ডটা কারা তৈরি করলো? রেশন কার্ড করতে গেলে কী কী ডকুমেন্টস লাগে দাদা? সেই ডকুমেন্টসগুলো করতে গেলে তো লোকাল কাউন্সিলর, লোকাল এমএলএ, তাদের তো সার্টিফিকেশান লাগে। কারা দিয়েছিল সার্টিফিকেশন? খুঁজে বার করতে হবে তো কারা আছে। আমরা যে বারবার বলছি পশ্চিমবঙ্গে মানে কাঞ্চন মূল্যের বিনিময়ে দিনের পর দিন এদেরকে কাগজ তৈরি করে দেওয়া হয়েছে। এই দিনের পর দিন যে কাগজ তৈরি করে দেওয়া হয়েছে, তার পেছনে যে টাকা পয়সা, লেনদেন, মানি ট্রান্সফার, দেশের সার্বভৌমত্বটাকে নষ্ট করে দেওয়ার জন্য যে প্রচেষ্টা, তার জন্য তো দুটো দলই দায়ী। আপনি বলুন তো, এদের মধ্যে কেউ যে জঙ্গি ছিল। সৌম্যদা, অমিত শাহ পর্যন্ত প্রশ্ন তুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এই অনুপ্রবেশকারীদের জন্য, যে রাজ্যের মুখ্যমন্ত্রী কি হবে, দেশের প্রধানমন্ত্রী কি হবে তা ঠিক করে দেবে এরা। আমি বিশ্বনাথ দার কাছে আসবো। বিশ্বনাথ দা, একেবারে আমি প্রশ্নটা এই জায়গা থেকে করতে চাইছি যে এই মানুষগুলো কি আমাদের প্রাকৃতিক সম্পদ নির্ধারণে বা রাজনৈতিক ক্ষমতা নির্ধারণে ঠিক কি ভূমিকা পালন করে? না, মানে খুব দুঃখের সাথে জানাই তোমাকে, এরা রাজনীতিতে অংশ নেয়, এরা রাজনীতির ভোট দান করে, এরা ভোট ব্যাংক। আবার একই সাথে তুমি দেখো, এরা যখন মানে এই অবৈধ অনুপ্রবেশকারীরা যখন মানে লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্পে ঢুকে যাচ্ছে, তুমি ভাবো তোমার ট্যাক্সের টাকা যেটা ভারতবাসীর উন্নয়নের জন্য ব্যবহার করার কথা, সেটা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা সেই টাকা নিয়ে চলে যাচ্ছে। ফলে মানে আমাদের মানে ডেভেলপমেন্টের ফান্ডের যে টাকাগুলো এই অনুপ্রবেশকারীদেরও মানে অংশ হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় যেটা, সেটা হলো মানে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা কোন লেভেলে কম্প্রোমাইজ হয় এই অনুপ্রবেশকারীদের দিয়েই বোঝা যায়। আমি দেখছিলাম অনেকেই বলছেন যে আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। এটা ঠিক। আমি নির্বাচন চর্চাকারী হিসাবে আমি যখন বলতাম পশ্চিমবাংলায় 35% মুসলিম ভোটার আছে, এই বিমলদাই বিশ্বাস করতো না, প্রায় বিমলদা আমার সাথে বিরোধিতা করত। কিন্তু আমি বলতে চাই যে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি সত্যি চেঞ্জ হয়েছে, এটা ফ্যাক্ট। এবং এই ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে কেবলমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য। একেবারে আপনি বলছেন ভোট ব্যাংকের রাজনীতির জন্য। এখানেই তো এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে যে অনুপ্রবেশে মদত দিচ্ছে কারা, অনুপ্রবেশে লাভ হচ্ছে কাদের, অনুপ্রবেশের দায় কার। অনুপ্রবেশকারীদের নিয়ে কথা হচ্ছে। আমি রাজাগোপাল বাবুর কাছে এই প্রসঙ্গে আসবো। রাজাগোপাল বাবু, মুখ্যমন্ত্রী প্রায়শই বলেন যে ভিন রাজ্য থেকে মানুষজন এই রাজ্যে আসেন, এই বাংলায় আসেন বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা পেতে। তো এখানে এতগুলো বাংলাদেশি, তারা এতদিন ধরে আমাদের রেশন, যেটা আমাদের অধিকার, তারা ছিনিয়ে নিচ্ছে। দীর্ঘদিন ধরে তারা চাল ডাল পেয়ে আসছে। হ্যাঁ, এটাই তো দেখুন প্রশ্ন, যে যারা এলো বর্ডার নয় টপকে গেল, ঠিক আছে, বর্ডার টপকে গেলেই তো সে তো বৈধ হয়ে যায় না, না, বর্ডারের 50 কিলোমিটার টপকে গেল, তারপরে তাকে তো ধরা দরকার ছিল, সেগুলো তো ধরা হয়নি।
এবং পাপি আমার সবচেয়ে যেটা অবাক লাগছে এই লোকগুলো যারা স্বরূপনগর বা হাকিমনগর এখানে বসে আছে, এদেরও এরা কারা, কোত্থেকে এসছে, এদের কি ডকুমেন্ট আছে, এগুলো জানার কোনো মানে আগ্রহ সরকারের কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে দেখছি না। এটা আমার কাছে খুব অবাক লাগছে। এদের কি ইন্ডিয়ান কোনো ডকুমেন্ট আছে, না বাংলাদেশের আছে, কি যৌথ আছে, এ সম্বন্ধে মানে যারা মানে কেউ তদন্তও করছে না, গবেষণাও করছে না। এবং একটা আমার ধারণা ছিল যে গরিব লোকেরাই আসে, হ্যাঁ, হতদরিদ্র মানুষ তারা বাংলাদেশ থেকে আসছে এখানে, যাদের দেখালেন আপনারা তো তাদের তো দেখে তো কেউ গরিব বলবে না, তাই না? যে ধরনের লোকেরা অ্যাটলিস্ট হয়তো গরিব ছিল কিন্তু বড়লোক হয়ে ফেরত চলে যাচ্ছে, আমি জানি না কী ঘটেছে, কিন্তু যারা ফেরত যাচ্ছে তাদের নিয়ে কিন্তু একটা ভালো স্টাডি করার একটা ব্যাপার ছিল। ডেমোগ্রাফি পাল্টাচ্ছে, ডেমোগ্রাফি কিসের ডেমোগ্রাফি? ডেমোগ্রাফিটা কিসের, মানে রিলিজিয়াস ডেমোগ্রাফি না পুয়ার ডেমোগ্রাফি, হ্যাঁ, নাকি কী ঘটছে? ডেমোগ্রাফি অফ হোয়াট? আপনি যদি বলেন যে রিলিজিয়াস ডেমোগ্রাফি পাল্টেছে, কিন্তু আমি আপনার থেকে স্টাডি শব্দটা নিলাম। দেখুন, এই পর্বে যখন আমরা আলোচনা করছি তখন এই প্রসঙ্গে আসতে হবে যারা এই স্টাডি, অর্থাৎ সেই শিক্ষকরা যারা সমস্ত কিছু হারিয়ে পথে বসেছিলেন, এত লড়াই করছেন, আবার তারা পথে নামলেন। দেখুন, ইস্যু চাকরি, পথে নতুন চাকরি প্রার্থীরা যেমন নামলেন যোগ্য শিক্ষকরাও। দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরবো। ইন্টারভিউয়ে ডাক না পাওয়ার প্রতিবাদে যোগ্য শিক্ষকরা তারা অবস্থান বিক্ষোভ করলেন, আর বাড়তি 10 নম্বরের প্রতিবাদে ফের পথে নতুন চাকরি প্রার্থীরাও। শুধু পুলিশ এসে হঠাৎ আমাদের ধাক্কা দিতে শুরু করলো, না আমরা যাবো না, আমরা কেন যাচ্ছেন, আমি কিছু করেছি, আমরা এইভাবে কিন্তু না, এইভাবে আমি যাবো, এইভাবে আমি যাবো। মৌমিতা হালদার 6 বছর ধরে সংস্কৃত পড়িয়েছেন এবং তারপর তার চাকরি চলে গেছে। চাকরিতে পরীক্ষায় আবার বসেছিলেন, কিন্তু সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারেননি। যেহেতু 9-10-এ তিনি পরীক্ষায় বসতে পারেননি, স্বাভাবিকভাবে তার চাকরি ফিরে পাওয়ার আশা শেষ। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। ব্রেন স্ট্রোক হওয়ার পর তার এই শারীরিক অবস্থা নিয়েই আজকে মিছিলে হাঁটতে এসছেন। বলছি, এই অবস্থা তো আজকে এই মিছিলে হাঁটতে এসছেন, কি করব, উপায় নেই, চাকরিটা না হলে মরে যাব। আমাদের মুখ্যমন্ত্রী উনি তো খুব মানবিক, আমাদের কথা যদি চিন্তা করেন আমার চাকরিটা ফিরিয়ে দিতে হবে। আমার চাকরিটা না হলে আমি মরে যাব। আপনার সাবজেক্ট তো 9-10-এ নেই না, তাহলে 11-12-এ যেহেতু আপনার ভেরিফিকেশনের নাম আসেনি, তালিকায় নাম নেই, স্বাভাবিকভাবে আপনার চাকরি ফিরে পাওয়ার আর কোনো আশা নেই। না, ওই মানে মুখ্যমন্ত্রীকে বলছি যদি সিট বাড়ান তাহলে তো আমাদের হতে পারে, ওটাই বলছি। উনি তো খুবই মানে দয়াময়ী মানুষ, এটাই বলছিলাম। কি করব, এরকম মাথা যন্ত্রণা নিয়ে পরীক্ষা দিয়ে পারিনি। চিকিৎসক কি বলছেন? চিকিৎসক বলছে মানসিক চাপ নেওয়া যাবে না, বলছে যে সবসময় তুমি ভুলে থাকো, কিন্তু আমি খুব কষ্ট করে আগেরবারে চাকরিটা পেয়েছিলাম, ভুলতে পারছি না ওটার কথা। যে চাকরি 6 বছর ধরে করেছেন, দুর্নীতির জেরে সেই চাকরি আর ফিরে পাওয়ার কোনো আশা নেই। এই অবস্থায় তিনি আজকে সেই চাকরি ফিরে পাওয়ার আকাঙ্ক্ষায়, চাকরি ফিরে পাওয়ার তাড়নায় আজকে রাস্তায় নেমেছেন। তিনি প্রশ্ন তুলছেন, আশা শেষ, একমাত্র আসন বাড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কিছু করতে পারেন তবেই তার এই সমস্যার সুরাহা হবে। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। আমি এই জায়গা থেকে চিন্ময় মণ্ডলের কাছে আসবো। যোগ্য চাকরিহারা শিক্ষক চিন্ময়, এই লিস্টে যোগ্যদের যাদের নাম নেই তাদের কি হবে, মানে নবম দশমেও যদি নাম না ওঠে? এই বিষয়টা নিয়েই আমরা খুবই উদ্বেগে রয়েছি যে আমরা দেখতে পাচ্ছি যে তালিকাটা দেওয়া হয়েছে, সেখানে অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকারা, বিশেষ করে যেগুলো সিঙ্গেল সাবজেক্ট শুধুমাত্র 11-12-এ পড়ানো হয়, তারা ডাক পাননি। যাদের আর দ্বিতীয় কোনো মানে সুযোগটাই নেই, যেখানে 9-10-এ সেই সাবজেক্টগুলো নেই, অতএব তারা কিন্তু এই একটা সুযোগের আশাতেই ছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি অনেক সংখ্যায় তারা ডাক পাননি। আমি বলতে পারি বিশেষ করে এডুকেশন সাবজেক্টে আমরা দেখছি একটা আমরা মানে যে পরিসংখ্যান পেয়েছি, সেখানে 113 জনের ওপরে যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি করতেন তারা ডাক পাননি।
এরকমভাবে ম্যাথমেটিক্সেও অনেক সিট কমে গেছে কোনো জায়গায়, অনেক সিট আমরা দেখছি আরবি উর্দু অনেক জায়গায় কমে যাওয়াতে অনেকে ডাক পাননি, সংস্কৃতেও অনেকে ডাক পাননি। আমরা খুবই উদ্বেগে রয়েছি যে যাদের কাছে আগামী সুযোগটাও নেই, মানে 9-10-এ যে পাওয়ার একটা আশা থাকতে পারতো সেটাও তাদের কাছে নেই। তারা কান্না করছে, তারা মানে যে আন্দোলনে আসবে সেইটুকু সামর্থ্য তাদের কাছে আর নেই, সেই আশাটুকু তারা পাচ্ছে না। আমরা চাইছি যে করে হোক যোগ্য যারা রয়েছে তাদের চাকরি থেকে যেন একেবারে বঞ্চিত হতে না হয়, তাদের জীবনটা যেন ধ্বংস না হয়ে যায়। সেই জন্য বেশি সংখ্যায় সিট বাড়িয়ে যাতে কোনো ব্যবস্থা করা যায়। যাতে দুর্ভাগ্যের আপনারও তো নাম নেই। অবশ্যই আমি পরীক্ষা দিয়েছিলাম, আমারও 11-12 হয়নি। আমি যদিও বলতে পারি আমার একটা আশা রয়েছে, কারণ আমি নবম দশমে পরীক্ষাটা দিয়েছি। আমি আশায় আছি যাতে সেখানে অন্তত সুযোগটা হয়। কিন্তু যাদের ধরুন তো একটাই সুযোগ ছিল তাদের কি হবে, এই বিষয়টা সত্যিই আমাদের দুমড়ে একদম মানে মেরে ফেলছে। একেবারে চরম অনিশ্চয়তা, যে কথা আপনারা বলছেন, যে দাবিতে আপনারা আন্দোলন করছেন, আন্দোলনে নেমেছেন নতুন চাকরি প্রার্থীরাও বাড়তি 10 নম্বরের প্রতিবাদে। কেন বাড়তি 10 নম্বরের অভিজ্ঞতার ভিত্তিতে নাম্বার দেওয়া হবে, নতুন চাকরি প্রার্থীরা তাই নিয়ে পথে। দেখুন, আমরা এখানে ফ্রেশার ক্যান্ডিডেটরা বসে আছি, শুধু পুলিশ এসে হঠাৎ আমাদের ধাক্কাধাক্কি শুরু করলো। না আমরা যাবো না, আমরা কেন যাচ্ছেন, আমি কিছু করেছি? না এইভাবে করতে পারেন না স্যার, এইভাবে কিছু না, এইভাবে আমি যাবো, এইভাবে আমি যাবো, এইভাবে কেন করছেন আমরা? না আমি যাবো না, আরে আমরা এইভাবে করতে পারেন না, এইভাবে করতে পারেন আপনারা। 2025 সালে প্রথমবারের জন্য পরীক্ষায় বসেছিলেন এবং সেখানেই দেখা যাচ্ছে যে 10 নম্বর এক্সট্রা মার্কসের জন্য তারা পিছিয়ে পড়েছেন, এমনটাই তাদের অভিযোগ। এবং এক্সপিরিয়েন্স যারা রয়েছেন তাদেরকে সেই 10 নম্বর দেওয়া যাবে না, এই দাবিতেই কিন্তু তারা আজকে বিকাশ ভবন অভিযান করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু সেখানেই দেখা যাচ্ছে যে সকাল থেকে রীতিমতো আমি দেখাতে বলবো সন্দীপকে ছবিটা, যে সন্দীপ সরকার যে ছবিটা দেখা যাচ্ছে যে এরকম পুলিশের বাহিনী রীতিমতো বিধাননগরের বিভিন্ন জায়গায় এবং তার সঙ্গে করুণাময়ী বাসস্ট্যান্ডের আশেপাশের চত্বরে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন যারা, তাদেরকে কিন্তু রীতিমতো দেখা যাচ্ছে যে ধরপাকড় করে নিয়ে যাওয়া হচ্ছে। ফ্রেশারদের এভাবে মুখ বন্ধ করতে পারবেন না। আগামী দিনে 1 লক্ষ ছাত্র নিয়ে আমরা পথে নামবো, তখন দেখি কি করতে পারেন আপনাদের পুলিশ। বলে দিচ্ছি 1 লক্ষ ছাত্র নিয়ে পথে নামবো আমরা চাকরি বঞ্চিত ফ্রেশার একদম। কেন নিয়ে যাচ্ছে পুলিশ জানি না কি করে, আমরা কি অপরাধ করেছি? কোনো প্রশ্ন ছাড়াই আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে এবং হাতে যথেষ্ট প্রেস দিচ্ছে। আজকে যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আছি। আজকে আমাদের সাথে অন্যায় হয়েছে, আমরা 70-এ পরীক্ষা দিয়ে 77 কি করে পাবো, এই উত্তরটা দিতে হবে। আপনারা দেখলেন আজকে যে ছবিটা, পুলিশের এই সক্রিয়তার ছবি গতকালও দেখা গিয়েছিল। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় এই নতুন চাকরি প্রার্থীদের। সাফিউল হাসান আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায়। সাফিউল, আপনাকেও দেখা গেল কিভাবে পুলিশ ধরপাকড় করছে, আপনি তার প্রতিবাদ করছিলেন। প্রশ্নটা এই জায়গাটায় যে আপনারা মামলা করেছেন, কিন্তু কেন? মানে নিয়োগ দুর্নীতির পর যোগ্য পরীক্ষার্থী যারা, যোগ্য শিক্ষক যারা, তারা পরীক্ষা দিয়েছেন একেবারে সর্বোচ্চ আদালতের নির্দেশে, তাদের জন্য অতিরিক্ত 10 নম্বর দেয়া হচ্ছে। আপনাদের আপত্তির জায়গাটা কোথায়? দেখুন, প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই যে আজকে এবিপি আন্দোলন থেকে আমরা যে বঞ্চিত বেকার যে ফ্রেশার ক্যান্ডিডেট আছে আমাদের যে এই যে বলার সুযোগ আজকে করে দিয়েছেন, এতে আপনাদের ধন্যবাদ জানাই। তো প্রথম কথা, আপনি যেটা বললেন যে আমরা সুযোগ পেয়েছি, আমরা কেন আইনি লড়াইয়ের মধ্যে গেলাম। আমরা পাশাপাশি এটুকুই বলে রাখি যে আমরা আইনি লড়াই শুধু না, আমরা রাস্তার লড়াইতেও আছি। আমাদের দাবি খুবই স্পষ্ট। এই যে 10 বছর পর পরীক্ষাটা হলো, এই 10 বছর পর পরীক্ষার ভবিষ্যৎটা কি? আজকে ভ্যাকেন্সি এমন দিয়েছে যে 10 বছর ধরে যে ভ্যাকেন্সিটা হওয়ার কথা, সেই জায়গায় ভ্যাকেন্সি প্রায় লক্ষাধিক হওয়ার কথা, সেই জায়গায় হয়নি। 35 থেকে 36 হাজার ভ্যাকেন্সি করে দিয়েছে। করার পরে আমরা এটাও দেখছি যে সেখানে যে 2016 সালের যারা চাকরিহারা শিক্ষক, তাদেরকেও আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমরা তো এখানেই বঞ্চিত। কি করে 10 বছর ধরে আমরা বঞ্চনার শিকার হওয়ার পরেও আমরা কেন আমরা আজকে যারা চাকরিহারা শিক্ষক আছে তাদের সঙ্গে আমরা লড়াইয়ে যাব? আমরা তো এটা চাইছি যাদের চাকরিটা চলে গেছে, আপনারা একটু আগে দেখালেন যে অসুস্থ দিদিরা দাদারা রাস্তায় এসে নেমেছে, আজকে ওদের চাকরিটা ফিরিয়ে দিই। আমরা ফ্রেশারদের একটাই দাবি যে কেন তাদেরকে আমাদের সঙ্গে কম্পিটিশনে নিয়ে আসা হবে? তাদের তো যোগ্য যারা চাকরি, যোগ্য লিস্ট তালিকা দিয়ে তাদেরকে চাকরিটা ফিরিয়ে দিক। কারণ আমাদের আজকের যেই 36,000-এর লিস্ট যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, তারা তো সেই ভ্যাকেন্সি লিস্ট আমাদের মধ্যে ইনক্লুড না। এটা তো 10 বছরের একটা কাউন্টিং হয়ে যে এই সিটটা ফাঁকা হয়েছে, এই সিটটায় নতুন করে তোমরা নিয়োগ হবে। কেন তাদের সঙ্গে আমাদের গণ্ডগোলে বা বিরোধে জড়িয়ে দিচ্ছে? আমরা তো এই বিরোধ চাইছি না।
আমাদের দাবিটা খুব ক্লিয়ার, খুবই স্পষ্ট। আমরা আগামী ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্যই আজকে আমরা আইনি পথে যাচ্ছি। আজকে যদি কোনো কারণে এই যে 10 দিয়ে দেওয়া হয়, তাহলে আগামী দেখবেন আগামী যে রিক্রুটমেন্টটা হবে সেখানেও দেখবেন যে ইন সার্ভিস বা এই যে অভিজ্ঞতার জন্য 10 নাম্বার পাবে। ফলত যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা বঞ্চিত হতেই থাকবে। এই সব কিছু নিয়ে আমাদের আজকে এই পথে নামা এবং আইনি লড়াই। আমি বিশ্বনাথদার কাছে আসবো এই জায়গা থেকে। বিশ্বনাথদা, মানে একজন যারা নতুন চাকরি প্রার্থী তারা বলছেন যে কেন বাড়তি 10 নম্বর দেওয়া হবে অভিজ্ঞতার জন্য। আপনিও জানেন, আপনি নিশ্চয়ই বলবেন, উল্লেখ করবেন। আমরা জানি যে চাকরির ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রেই 10 নম্বর মানে অভিজ্ঞতার জন্য একটা আলাদা ক্যাটাগরি থাকে। কিন্তু আবার যারা চাকরি হারারা, যোগ্য শিক্ষকরা সর্বস্ব খুইয়েছেন, তারাও বলছেন যে আমরা যদি জায়গা না পাই নবম দশমে কি হবে। অর্থাৎ চরম অনিশ্চয়তা। মুখ্যমন্ত্রী তো এবিসিডি বা এতগুলো প্ল্যানের কথা বলেছিলেন, কোন প্ল্যানে জট কাটবে? আপনি আমাকে একটু সময় দিও। সেটা হলো যে দেখো, এখানে কিন্তু রাজ্য সরকার যারা যোগ্য প্রার্থী এবং যারা নতুন প্রার্থী দুজনের মধ্যে লড়াই লাগিয়ে দিয়েছে। একেবারে স্পষ্ট আমি তোমায় বলছি, পলিসিগত সিদ্ধান্ত এমন নিয়েছে যার ফলে নতুন যারা এবার পরীক্ষার্থী ছিলেন আর পুরনো যারা যোগ্য প্রার্থী ছিলেন তাদের মধ্যে কার্যত সংঘাত সচেতনভাবে রাজ্য সরকার করেছে যাতে চাকরিটা দিতে না হয়। কেন আমি বলছি কথাটা, রাজ্য সরকার তো বলতেই পারতো যে 2016 সালের যে ব্যাচ নিয়েই সমস্যা, সেই ব্যাচে যোগ্যরা বা ওয়েটিং লিস্টে যারা আছেন বা যারা আবেদন করেছিলেন ওই সময় তাদেরকে নিয়েই পরীক্ষাটা নিতে পারত। এবং পরীক্ষাতে যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেখানে 12,514টা পোস্ট 11-12 এর জন্য বরাদ্দ করা হয়েছিল। কেন এটা আপনি বাড়ালেন না? মানে বিধানসভায় দাঁড়িয়ে, অর্থাৎ আইনসভায় দাঁড়িয়ে আপনার মন্ত্রী বলছে 3 লক্ষের কাছাকাছি শূন্য পদ শিক্ষকতার, আপনি কেন পদ বাড়ালেন না? দ্বিতীয় সেটা হলো যখন আপনি নবম দশমের ক্ষেত্রে পদ তৈরি করলেন সেটা 23,212 কেন? এটা তো মানে 1 লাখের কাছাকাছি হওয়ার কথা ছিল। পদের সংখ্যা কেন কমলেন? কারণটা হলো যে যাতে করে চাকরিটা দিলে স্যালারি দিতে হবে, পেনশন দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে। আর আপনি কি করছেন, সচেতনভাবে নতুন এবং পুরনোদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে চাকরিটা যাতে বেচতে যায়, তাহলে সেই টাকাটা আমি লক্ষ্মীর ভান্ডার নির্বাচনের সময় ভোট কেনার জন্য ব্যবহার করব, লক্ষ্মীর ভান্ডারের জন্য ব্যবহার করব, আমি অতিরিক্ত টাকা ভোটারদের ভোটের আগে দিব। এবং সেই কারণেই 6 লক্ষ সরকারি কর্মচারী এই পিরিয়ডে, অর্থাৎ তৃণমূল শাসনকালে 6 লক্ষ সরকারি কর্মচারী অবসর নেওয়ার পরেও সেই পদগুলো পূরণ করা হয়নি। সেটা কৃষি দপ্তর হতে পারে, সেটা পুলিশ দপ্তর হতে পারে, সেটা কলকাতা পুরসভা হতে পারে, সর্বত্র ভ্যাকেন্ট পোস্টগুলো ভ্যাকেন্ট রয়ে গেছে। কারণ ওই টাকা দিয়ে কেবলমাত্র ভোট কেনার রাজনীতি করছে। আমি তোমাকে বলছি যে রাজ্য সরকার যে অবস্থানটা নিয়েছে, এই নতুন এবং পুরনোদের সংঘাতটা রাজ্য সরকারের ভুল সিদ্ধান্ত হোক বা রাজনৈতিক সিদ্ধান্তের কারণে হয়েছে। ফলে দুটো ক্ষেত্রেই যোগ্যরা যেমন বঞ্চিত হচ্ছে পদ অতিরিক্ত না বাড়ানোর জন্য, আবার একইভাবে আমি বলবো নতুনদেরকে যেভাবে পরীক্ষা নেওয়া হয়েছে, যে পূর্ণাঙ্গ মার্কস পাওয়ার পরও তুমি বলতে পারো একটা ছাত্র কতটা অসহায় বোধ করছে যে আমি 60-এর মধ্যে লিখিত পরীক্ষায় 60-এ 60 পেয়েছি, তারপরেও আমাকে ডাকা হচ্ছে না ভাইভাতে, ওরালে। এটা একজন ছাত্রকে কতটা ফ্রাস্ট্রেটেড করবে। একেবারে এখানেই তো যন্ত্রণার কথাটা তারা বলছেন, এই দাবি নিয়েই তো তারা পথে নেমেছেন। বিশ্বনাথ, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আপনাদের সামনে রাখবো শুভেন্দু অধিকারী এবং কুণাল ঘোষ, তারা কি বলেছেন পরপর। মমতা ব্যানার্জি থাকলে চাকরি হবে না, নো ভোট টু মমতা। দিকে দিকে আওয়াজ তুলুন বেকাররা, নো ভোট টু মমতা। আমরা বলবো ভোট টু বিজেপি, ভোট ফর লোটাস। আপনারা বলুন নো ভোট টু মমতা। পিপুল উইল ডিসাইড। ক্যানিংয়ে কে জিতবে, ভাঙড়ে কে জিতবে, বহরমপুরে কে জিতবে, বেলডাঙ্গা কে জিতবে, বোলপুরে কে জিতবে, নানুরে কে জিতবে, সিউড়িতে কে জিতবে, রামপুরহাটে কে জিতবে, পাবলিক ডিসিশন নেবে। যাদের চাকরি হারিয়েছেন বা যারা চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের তো কিছু আবেগ এবং যন্ত্রণা আছে। এবার তার উপর দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছেন। আর বিরোধীদের একাংশ জলটা ঘোলা করে দিতে চাইছে, কারণ তারা এই যন্ত্রণার উপর দাঁড়িয়ে বিরোধী রাজনীতিটা করতে চাইছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের একটা অংশ
এদের আবেগ এবং যন্ত্রণাকে বিপথে বিভ্রান্তিকর উপায়ে চালিত করছে। আর রামবামের একটা আইনজীবীদের অংশ যে কোনো মূল্যে আবার মামলার জটিলতা তৈরি করে চাকরির দরজাগুলো বন্ধ করতে চাইছে। গোটা পরিস্থিতিতে সরকার নিশ্চয়ই নজর রাখছে। এই যে যারা সমস্ত খুইয়ে রাস্তায় বসে আছেন তারা বুঝতে পারবেন যন্ত্রণাটা ঠিক কোথায়। সমীরদা, না দেখুন, সুপ্রিম রায় 26,000 টিচার এবং নন টিচিংয়ের যে চাকরি চলে গেছে, অর্থাৎ একটা মানবিক সংকট তৈরি হয়েছে, এটা অস্বীকার করে লাভ নেই। কিসের জন্য? ত্রুটি ছিল নিশ্চয়ই, সেটা কোর্টে প্রমাণ হয়েছে। ত্রুটি বলছেন? অবশ্যই দুর্নীতি প্রমাণ হয়নি, কারণ পরপর ছাড়া পেয়েছে যাদেরকে ধরা হয়েছে। দুর্নীতি যদি হয় অভিযোগের ভিত্তিতে তাদেরকে ধরা হয়েছিল, তারা আজকে কিন্তু ক্লিন চিট নিয়ে সবাই বেরিয়ে আসছে। এদিকে দুর্নীতির প্রমাণ বলছি, শুনুন, চাকরি দিতে চাই এই সরকার এবং তার সদিচ্ছা মুখ্যমন্ত্রী বহুবার বলেছেন, কিন্তু এই কর্মসংস্থানের পক্ষে যে সরকার তাকে বিভিন্ন মামলায় যেভাবে প্রতিটা জায়গায় আটকানোর চেষ্টা করছে বিরোধীরা, তাহলে স্বাভাবিকভাবে চোর কোথায়? আপনার যখন দল ক্ষমতায় এসেছিল বছরে 2 কোটি করে চাকরির প্রতিশ্রুতি, কয়জন চাকরি দিয়েছেন মোদি বাবু? কত চাকরি দিয়েছেন? এই পশ্চিমবঙ্গের শাসক দলটা কমপ্লিট চোর। আজকে ভারতবর্ষের পুরো অর্থনৈতিক অবস্থা বাঞ্ছনীয়, এরা হচ্ছে কমপ্লিট চোর। এদের কাছে কর্ম আগে নয়, এই যে অসহায় মেয়েটার চোখের জল পড়ছে, ধ্বংস হয়ে এই কর্মের কারণেই তো তারা বলছেন যে চাকরিটা ফিরিয়ে দিন। যারা চোখের জল প্রতিদিন ফেলছেন না তারা জানেন তাদের কি যন্ত্রণা, সেই দায় সরকারের নয়। এসএসসির এই জট কাটানো নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কি বলছেন? মুখ্যমন্ত্রীর সঙ্গে আসন বাড়ানো নিয়ে কথা হয়েছে, দেখুন আর কি বলছেন। তার আগে পরীক্ষায় বসুক না, ইন্টারভিউ দিক, প্রসেস শেষ হোক। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে, কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে এই নিয়ে কোনো আইনিভাবে কোনো পাকাপোক্ত কোনো কথা আমি এখানে বলতে পারি না। বিমলদার কাছে আসবে। বিমলদা, শূন্যপদ তৈরি করা হচ্ছে শিক্ষামন্ত্রী বলছেন, তাহলে তো আশ্বাস তো হওয়ার কথা। এরকম আশ্বাস অনেকবার অনেক কিছু শোনা হয়েছিল, এই আশ্বাস হাওয়ায় মিলিয়ে গেছে। মাঝখান থেকে একজন মহিলা বা এরকম অনেকে অসুস্থ হচ্ছে, চোখের জল ফেলছে, এবং আমি আজকে বলে দিচ্ছি এই চোখের প্রতিটি জলের মূল্য এই পশ্চিমবঙ্গের শাসক দলকে দিতে হবে। এই যে মানুষ রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে, এর জন্য যারা দায়ী সেটা একদিন এদের 2026-এর পরে উত্তর আমরাই নিয়ে ছাড়ব এবং এদের প্রত্যেকটা রাস্তায় চোখের জল ফেলতে হবে। আজকে আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, এই সব কটাকে রাস্তায় চোখের জল ফেলাবো, চোখের জল ফেলবে এখানে বলে দিয়ে যাচ্ছি যে ওই বিজেপি কোনোদিন কাউকে চাকরি দিয়েছে? জিনিস পরিষ্কার, বাংলা একটা কথা আছে প্রবাদ, যে যত জানে তত কম মানে, সেই থিওরি চলছে মমতা বন্দ্যোপাধ্যায়। এদেরকে পরীক্ষা দিতে বলেছেন কেন? আমি তো শুনেছি মাননীয় মুখ্যমন্ত্রী LLB পাস, মানে লয়ার, উনি আরেকবার পরীক্ষা দিলে পাস করবেন তো? না না, আমি বলছি, না না, আমি সুপ্রিম কোর্টের ছি লজ্জা লাগে না? ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসায়, সেটা কারা? এই যে একটু কথা বলতে দিন তো। একটা এই যে চোর, আমরা শুনেছি চোরের মায়ের বড় গলা, চোরের পিসিরও বড় গলা, কেন? কি কারণে? আজকে এই যে এত লজ্জা করছে না যে শিক্ষা ব্যবস্থাটাকে পুরো কার্যত তুলে দিতে চাইছে? তার কারণ মায়না দিতে হবে তাদেরকে, অর্থের অবস্থা পশ্চিমবঙ্গে ভাঁড়ের মা ভবানী, রেভিনিউ নেই, সামনে বলতে পারছে না। আপনি জানেন কতগুলো সরকারি দপ্তর, PWD থেকে শুরু করে এক একটা দপ্তরে যারা রিটায়ার করছে তাদেরকে অর্ধেকের কম মাইনে দিয়ে আবার রিনিউ করাচ্ছে, নতুন চাকরি হচ্ছে না। দেখুন, শুধুমাত্র 100 দিনের কাজ কিন্তু পশ্চিমবঙ্গের দেওয়ার কথা ছিল। 100 দিনের কাজ থেকে শুরু করে আবার কথা বলবেন নাকি অন্য কে কথা বলবেন? মানবিক পশ্চিমবঙ্গের মাথাপিছু রোজগার, পশ্চিমবঙ্গের শিক্ষা একটা শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছেন। স্কুলগুলোতে শিক্ষকরা আজকে রাস্তায় প্রতিদিন প্রতিনিয়ত, লজ্জা করছে না? এই ছবি বাংলা দেখতে চেয়েছে। আজকে বলুন তো আপনি, যে এই রাজ্যে একটা মাথাপিছু রোজগার আজকে নামতে নামতে তলানিতে ঠেকেছে। আজকে নতুন জব ক্রিয়েশন হচ্ছে না, প্রায় 5.5 লক্ষ শূন্য পদ। কোথায় যাবে বাংলা? একটা বিষয় দেখুন, একটা প্রক্রিয়াকে শাসক বিরোধী দলরা নিজেদের মতো করে ব্যাখ্যা দিচ্ছে, ন্যারেটিভ তৈরি করে দিচ্ছে। আসলে তো ফাঁপড়ে পড়ছেন এই যোগ্য শিক্ষকরা, চাকরি প্রার্থীরা। হ্যাঁ, দেখুন, সুপ্রিম কোর্টের যেটা অর্ডার আছে, পরীক্ষা নিয়েছে, ঠিক করেছে, বাস ঠিক আছে। এখন হচ্ছে যে একটা পশ্চিমবঙ্গ সরকারের উচিত একটা পলিটিক্যাল কনসেনসাস নিয়ে আসা। ওরা তো যে কোনো কারণে বড় বড় উকিল ধরে সুপ্রিম কোর্টে যান। এখন উকিলদের সঙ্গে কথা বলে কিভাবে এই যোগ্য যারা শিক্ষকরা চাকরি হারিয়েছেন এবং যদি পরীক্ষাও দিয়েছে হয়তো উত্তীর্ণ হতে পারেননি, তাদের কি করে রিইনস্টেট করা যায় বা তাদেরকে পুনর্বহাল করা যায়,
সেইটা ভাবনাটা একটা পলিটিক্যাল কনসেনসাস তো আমার মনে হয় হতেই পারে। দেখুন করুন না, উনি চেষ্টা তো করুন। হ্যাঁ, এই জায়গাটা আমি দেখলাম না একটু। হ্যাঁ, আমার যেটা সবচেয়ে অবাক লাগছে যে এইখানে তো কোনো কেউ তো দ্বিধাবোধ করবে না যে এরা চাকরি পাক। এদের যে যন্ত্রণার কথা আমাদের সকলেরই কষ্ট লাগছে, কেন চাকরি এতদিন করে চাকরি চলে যাওয়াটা আমাদের দেশে এর আগে কোথাও অন্য কোথাও ঘটেনি। সেই জায়গায় দাঁড়িয়ে উচিত হচ্ছে যে দেখুন, আমরা চাইছি যেন বেশিরভাগ ভ্যাকেন্সি বাড়ানো হয়। আমি 2-3টে উল্লেখ করব সুপ্রিম কোর্টের অবজারভেশন, যেখানে জাস্টিস সঞ্জয় কুমার তিনি বলছেন আমরা কখনো বলিনি ডোন্ট গিভ অ্যাডভান্টেজ টু দ্য টিচার্স, ইফ দে হ্যাভ টিচিং এক্সপিরিয়েন্স ডু ইউ লাইক ইট অর নট, who are untainted, if they get the advantage of teaching experience, how are you interfering? এটা বিরোধী উকিলের উদ্দেশ্যে উনি বলেছিলেন। এবং এটাও বলে রাখি এই পরিপ্রেক্ষিতে যে এক্সপিরিয়েন্স নম্বরটা তারা বৈধ ঘোষণা করেছে। এবং কলেজ সার্ভিসের ক্ষেত্রেও এখানে বিমলবাবু রয়েছেন, কলেজের অধ্যাপক উনি, যে এক্সপিরিয়েন্সের নম্বর কলেজের ক্ষেত্রেও কিন্তু 10 মার্কস আগেই যোগ করা হয়। তাই এই বিষয়ে বৈধতা আছে, স্বচ্ছতা আছে এবং সুপ্রিম কোর্ট এটাকে অ্যালাউ করেছে। এই বিষয়ে আগামী দিনে আবার সুপ্রিম কোর্টে কেস আছে, আইনি পথ চলবে। চিন্ময়বাবুর আমি কথাবার্তা সবই শুনলাম। দাদা যেটা বললো যে অনেক ক্যান্ডিডেট নাকি এখন অবধি পরীক্ষায় পাশ করতে পারেনি। দেখুন, সেটা যখন ভাবছেন পাশাপাশি আপনাদের এটাও ভাবতে হবে যে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল এরকম সাবজেক্টগুলোতে 60 পাওয়ার পরেও কিন্তু তারা ফেল, তারা পাশ করতে পারেনি। কোনো দিনও আমাদের পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষে কোনো দিনও এরকম আমরা দেখিনি যে 60 পাওয়ার পরেও তারা ফেল। পাশাপাশি আমাদের এটাও দেখতে হবে, আপনারা যেমন দেখছেন 2016, শুধু 2016 নয়, ব্যাপারটা এত সরলভাবে দেখলে হবে না। এখানে এই ইন সার্ভিসের মধ্যে আমরা যদি দেখি 2012, 2016 কেবিএস, এনবিএস, কন্ট্রাকচুয়াল, প্যারা টিচার, ভোকেশনাল থেকে শুরু করে আরও অনেক শিক্ষকেরা এখানে ঢুকে আছেন। যদি 2016 হতো তাহলে হয়তো আমরা ভাবতাম যে না, সংখ্যাটা খুব কম এবং তার মধ্যে অনেকে পরীক্ষার্থী না। কিন্তু সেই জায়গায় আমরা একটা কমিশন থেকে যে খবরটা পেয়েছিলাম যে 31,000+ পরীক্ষার্থী ইন সার্ভিসের মধ্যে ঢুকে আছে। এবার আপনারাই বলুন, 36,000 ভ্যাকেন্সিতে ইন সার্ভিস যদি 31,000 হয় তাহলে ফ্রেশাররা কতজন যাবে? পাশাপাশি অনেক এক্সপেরিয়েন্স আছে যারা বাদ যাবে, তারা বাদ যাবে, কিন্তু আমরা কি করে কমিশনের উপর বিশ্বাস করব যে কমিশন টেন্টেডদের লিস্ট প্রকাশ করছে, যে কমিশন টেন্টেডদের লিস্ট প্রকাশ করছে? এটা আমাদের বুঝতে হবে। সহানুভূতিশীল বলেই তো সিট বাড়ানো, আমরা বুঝতে পেরেছি, আমরা জানি শেষে কথা বলতে, কিন্তু এই কমিশনের উপর আমরা বিশ্বাস করতে পারছি না। সুমিত্রা বলছেন সরকার সহানুভূতিশীল বলেই তো মুখ্যমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর আলোচনা চলছে। সেই আলোচনায় কি আদৌ সমাধান সূত্র বেরোবে? যদি বেরোয় কোন পথে সেটা বেরোবে, নজর থাকবে আমাদের সেদিকে। আমাদের এই মুহূর্তের আজকের আলোচনা এখানেই শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।